আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি এবার খোদ বাংলায় ভয়ঙ্কর অ্যাকশনে এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবার বাংলায় শুধু ঢুকলো তা নয়, বাংলা থেকে দুজনকে তারা গ্রেফতার করলেন এবং যে অভিযোগে গ্রেফতার করা হলো তা নিঃসন্দেহে ভয়ঙ্কর। আমার মনে হয় বাঙালিদের যারা বাংলায় থাকেন সেই বাংলার বাসিন্দাদের, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ইমিডিয়েটলি সতর্ক এবং সজাগ হয়ে যাওয়া উচিত। কারণ বাংলাদেশে বসে কেউ বা কারা ভারত এবং বাংলাকে কাজে লাগিয়ে অসামাজিক কর্মকাণ্ডে দিনের পর দিন নিয়োজিত হচ্ছে এবং কিভাবে এত খোল্লা এত সহজে বাংলার মাটিকে তারা ব্যবহার করছে, সেটাই কিন্তু আজকের এই ঘটনার পর সব থেকে বড় প্রশ্নচিহ্ন উঠবে। বাংলাদেশ থেকে এক মাইনর গার্ল, অর্থাৎ যার বয়স 18 বছর হয়নি, এই রকম এক কুমারীকে কিডন্যাপ করে ভারতে নিয়ে আসা হয়। স্বাভাবিকভাবেই ভারত সরকার এই পুরো বিষয়টায় ঝাঁপিয়ে পড়ে এবং যখন ইনভেস্টিগেশন শুরু করা হয় তখন দেখা যায় বাংলাকে কাজে লাগিয়ে সেই মাইনর গার্লটি, অর্থাৎ সেই কুমারী মেয়েটিকে কটকে নিয়ে যাওয়া হয়েছে। কটক থেকে সেই মেয়েটিকে উদ্ধার করা হয় এবং এরপর এই চক্রের সঙ্গে যারা যারা জড়িত তাদের খোঁজার জন্য তল্লাশি শুরু করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এই ইনভেস্টিগেশন এজেন্সি এর পর খুঁজতে 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 বুঝতে পারেন এর আসল চক্রের যে মাথা তারা বাংলাতে বসে আছে এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির কর্তারা কালকে বাংলাতে আসেন এবং বাংলা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তথ্য বলছে সাউথ 24 পরগনা থেকে গ্রেফতার করা হয়েছে এবং সেই দুই ব্যক্তির নাম হলো আমির আলী শেখ এবং অমল কৃষ্ণ মণ্ডল। অর্থাৎ বাংলাতে বসে খোদ বাংলাদেশের কুমারী মেয়েদের ভারতবর্ষে আনা এবং তাদেরকে বিদেশে বিক্রি করে দেওয়া, হিউম্যান ট্রাফিকিং করা এবং যত রকম অবৈধ কর্মকাণ্ড করা যায় তা এই সাউথ 24 পরগনা কিংবা বাংলার বিভিন্ন জায়গায় বসে করা হচ্ছে, তা কিন্তু কালকে স্পষ্ট হয়ে গেছে। আমি কেন বলছি বাংলার বিভিন্ন জায়গায় বসে করা হচ্ছে? কারণ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যে রিপোর্ট কালকে প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে একসঙ্গে 5টি লোকেশনে তারা কিন্তু কালকে রেড করেছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য হলো কলকাতা এবং বনগাঁ। এবার কলকাতাতে যদি এই ধরনের কর্মকাণ্ডের কোনো যোগসূত্র পাওয়া যায় তাহলে যারা শহরতলি এলাকায় আমরা থাকি, কলকাতা কেন্দ্রিক বিভিন্ন জায়গায়, তাদের তো সতর্ক হওয়া প্রয়োজনই। বনগাঁর নাম বারংবার উঠেছে, বারাসাতের মতো জায়গার নাম বারংবার উঠেছে। সাউথ 24 পরগনায় অনুপ্রবেশকারী সমস্যা বারংবার কেন্দ্রবিন্দুতে এসছে, কিন্তু এই ধরনের ঘটনা, যেই ঘটনা বাংলাদেশের কুমারী এক বালিকাকে ওদেশ থেকে এদেশে নিয়ে এসে বিদেশে বিক্রি করে দেওয়া যাচ্ছে বা যেতে পারে, এই সম্ভাবনা কিন্তু এর আগে কখনো তৈরি হয়নি। থ্যাঙ্কস টু আমাদের কেন্দ্রীয় এজেন্সি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, যারা এই ধরনের বিষয়টিকে অতি গুরুত্ব সহকারে কালকে হাতে নাতে পাকড়াও করেছে। কিন্তু যে প্রশ্ন কিন্তু এই পুরো ঘটনা তুলে দিল যে কেন বারবার বাংলা, কিসের জন্য বাংলাকে এত সেফ মনে করছেন এই সকল অপরাধীরা, কিসের জন্য বারবার বাংলার সঙ্গে বাংলাদেশি যোগ জড়িয়ে পড়ছে, কারা লোকাল সাপোর্টটা দিনের পর দিন দিচ্ছে। আপনাদের তো সহজেই আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের কাজে একটা হিউজ লোকাল সাপোর্ট প্রয়োজন। একটা ফোনের সিম কার্ড কেনার জন্য লোকাল আধার কার্ড প্রয়োজন। ফলে কারা এই পুরো বিষয়টাতে সরাসরি সহায়তা করছে, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা প্রশ্ন না তুলি তাহলে কিন্তু কোথাও না কোথাও এর ফল আমাদেরও ভবিষ্যতে কিন্তু ভুগতে হবে। তা আপনারা লিখে নিন। কালকে যে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে বাংলাদেশের মুদ্রা পাওয়া গেছে, ভারতের মুদ্রা পাওয়া গেছে এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, ফরেন কারেন্সি পাওয়া গেছে, বিদেশি মুদ্রা পাওয়া গেছে, ডলার পাওয়া গেছে এবং বিভিন্ন দেশের সামগ্রী নাকি তাদের কাছে পাওয়া গেছে। অর্থাৎ তাদের পরিকল্পনাটা সাধারণভাবে যেটা মনে করা হচ্ছে যে প্রথমে বাংলাদেশের কুমারী একটি মেয়েকে ভারতবর্ষে নিয়ে আসো, বাংলার একটি সেফ জায়গায় তাদেরকে রাখার চেষ্টা করো, কিংবা কটক মানে বুঝতেই পারছেন বাংলা থেকে কটকে পুরো বিষয়টাকে ট্রান্সফার করার চেষ্টা করা হয়েছে
এবং বিদেশে কোনো না কোনো দেশে পাচার করে দেওয়ার একটা মতলব এই দুই অপরাধীরা করেছিল, যা আমাদের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ ভয়ঙ্কর এক অপারেশনে 5 জায়গায় সার্চ করে এই পুরো বিষয়টা আপাতত থামিয়েছে। কিন্তু এর রুট কজ, এর একদম গোড়াতে কিভাবে পৌঁছানো যাবে, এই প্রশ্ন কিন্তু উঠবে। পাশাপাশি কালকে এই যখন দেশের সুরক্ষা নিয়ে খবর আপনাদের সামনে আমি নিয়ে আসছি, তখন ভারতের উত্তরে, ভারতের কাশ্মীরে এমন এক ঘটনা ঘটলো যাও কিন্তু আমাদের ইতিহাসে এক কালো অধ্যায় হিসাবে চিহ্নিত থাকবে। কালকে ভারত এবং পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ছোটখাটো সংঘর্ষ এবং গুলির লড়াই কিন্তু দেখা গেছে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো কালকে জম্মু এবং কাশ্মীর জুড়ে অ্যান্টি টেরর অপারেশন চালায় ইন্ডিয়ান আর্মি। কারণ ইন্ডিয়ান আর্মির কাছে সোর্স মারফত খবর আসে যে বিভিন্ন জায়গায়, কাশ্মীরের বিভিন্ন জায়গায়, স্পেশালি যে সকল জায়গা পাহাড় অঞ্চল, জঙ্গল কবলিত অঞ্চল, সেই সকল জায়গায় নাকি বহু সন্ত্রাসী লুকিয়ে আছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে পাকিস্তান ফের একবার ভারতকে অশান্ত করার চেষ্টা করছে। কখনো বাংলাদেশকে কাজে লাগিয়ে, কখনো জম্মু কাশ্মীরকে কাজে লাগিয়ে, কখনো পাঞ্জাব সীমান্তকে কাজে লাগিয়ে, কখনো উত্তর পূর্বে 7 সিস্টার্স অর্থাৎ 7টি রাজ্যকে কাজে লাগিয়ে, কোনো না কোনো ভাবে আপনারা দেখুন ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, কখনো ইন্ডিয়ান আর্মি, কখনো আসাম রাইফেলস, সবাই এঙ্গেজ হয়ে আছে ভারতের সুরক্ষাকে সিকিওর করার জন্য। আর এই ধরনের টেরর অপারেশন সেপ্টেম্বরের 19 তারিখ এবং সেপ্টেম্বরের 20 তারিখ অর্থাৎ ঠিক 2-3 দিন আগে ধারাবাহিকভাবে চালাচ্ছিল ভারতীয় সেনাবাহিনী, এবং সেই অপারেশনে 3 থেকে 4 জন জঙ্গিকে খতম করে ভারতের সেনাবাহিনী। কিন্তু দুঃখের বিষয়, ভারতের এক সেনা কিন্তু এই অপারেশনে নিহত হন। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, যাদেরকে শেষ করা হয়েছে তাদের কাছ থেকে এমন কিছু অস্ত্র পাওয়া গেছে যে এই অস্ত্রের সঙ্গে ফের একবার বিদেশি যোগ আমাদের সামনে উঠে এলো। এই টোটাল অপারেশনটি 16 জন ভারতের সেনাবাহিনী একত্রে চালিয়েছে। তারা একটি পিস্তল উদ্ধার করেছে ঘটনাস্থল থেকে, যে পিস্তল চাইনিজ মেড পিস্তল অর্থাৎ চীনা বন্দুক। বুঝতেই পারছেন, অস্ত্র সরবরাহ বিদেশি শক্তি করছে। একটি তুর্কিশ পিস্তল পাওয়া গেছে, অর্থাৎ যে তুরস্ককে নিয়ে এত ঝুটঝামেলা, এত বিতর্ক, যে তুরস্ক সরাসরি অপারেশন সিন্দুরে পাকিস্তানকে সাপোর্ট করেছে এবং পাকিস্তানকে সাপোর্ট ডিপ্লোম্যাটিক, ফিনান্সিয়ালি, আর্মড দিয়ে, সমস্ত দিক দিয়ে করেছে। এখন তাদেরই ট্যুরিজম ভেঙে পড়েছে, ভারতীয়রা বয়কট করেছে বলে সেই তুরস্কর পিস্তল ঢুকে যাচ্ছে কাশ্মীরে। মানে বোঝার চেষ্টা করুন কিভাবে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে। এবং আমি বারবার যেটা বলি, এই সকল খবর ন্যাশনাল মিডিয়ায় প্রচার হওয়া অনেক বেশি প্রয়োজন, কারণ ভারতীয়দের সতর্ক হওয়া দরকার। শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনী এই পুরো বিষয়গুলো একা সামলাতে পারবে না। আমাদের জানা প্রয়োজন যে আমাদের পারিপার্শ্বিক আশেপাশে কি ধরনের ঘটনাগুলো ঘটছে। তাহলে একটি চাইনিজ পিস্তল পাওয়া গেছে, একটি তুরস্কের পিস্তল পাওয়া গেছে, 40 রাউন্ড AK-47 এর গুলি পাওয়া গেছে। কে পাঠাচ্ছে এত গুলি? 30 রাউন্ড নর্মাল তুর্কির পিস্তলের গুলি পাওয়া গেছে, 8টি গ্রেনেড পাওয়া গেছে, একটি মাইন পাওয়া গেছে এবং একটি ব্ল্যাঙ্কেট পাওয়া গেছে। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো 3-4 জন হত্যা হলেও, মানে খতম করা গেলেও, মনে করা হচ্ছে এদের বড় গ্যাং এখনো জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় নাকি লুকিয়ে আছে, যাদেরকে ধরার জন্য ভারতের সেনাবাহিনীর সদস্যরা প্রাণপণ চেষ্টা করছেন। অর্থাৎ আজকে ভারতের সুরক্ষা ওরিয়েন্টেড এমন দুটো খবর একসঙ্গে উঠে এলো, যা কিন্তু সত্যি ভারতীয়দের জন্য অত্যন্ত চিন্তার কারণ হতে পারে। আমরা ধন্যবাদ জানাই ভারতের সেনাবাহিনীকে, যে দিনের পর দিন আমাদের সুরক্ষিত রাখছে। এনআইএর সদস্যদের, যারা দিনের পর দিন এই ধরনের সার্চ অপারেশন, ভয়ঙ্কর অ্যাকশনে ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু আমার সব থেকে বড় প্রশ্ন, আমাদের সুরক্ষিত রাখার দায় শুধুমাত্র সেনা বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির নয়, এটা কিন্তু অনেক বেশি আমাদের পারিপার্শ্বিক মানুষজন, আমাদের পারিপার্শ্বিক সরকার, তাদের উপরেও কিন্তু বর্তায়। লোকাল সাপোর্ট যদি এদের দেওয়া না হয়, তাহলে কোনোভাবেই এরা আপনার বাড়িতেও ঢুকতে পারবে না। পারবে কি? এই প্রশ্ন থেকেই যায়। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি।